ফুটবল খেলায় যখন গোলকি পোস্টের ওপরেরটাকে আমরা কি বলি, বলি না বার। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো আজকে কিন্তু চলে এসেছি পিএসসি ক্লাসশিপের প্র্যাকটিস সেট 3, ঠিক আছে। অলরেডি দুটো আপলোড হয়ে গেছে, প্লাস স্ট্র্যাটেজি ভিডিও, ডেইলি রুটিন সমস্তটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে ডিসকাস করেছি। যারা এখনো দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে পিএসসি ক্লাসশিপ বলে যে প্লে লিস্ট আছে সেখানে কিন্তু সমস্ত ভিডিওগুলো তোমরা কিন্তু পরপর পেয়ে যাবে, ওখানে গিয়ে দেখে নিও। আর হ্যাঁ, প্রত্যেকটা প্র্যাকটিস সেটের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সলভ করো, কারণ এখান থেকে কিন্তু তোমরা কমন পাবেই পাবে। সেরকম বাছাই করা প্রশ্নগুলোই কিন্তু এখানে সমস্তটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। এবারে প্র্যাকটিস সেট আমি কিভাবে দিচ্ছি, যারা নতুন দেখছো জানো না তাদেরকে বলে রাখি। যে স্ট্র্যাটেজি ভিডিওটা আমি দিয়েছি সেখানে আমি একটা ডেইলি রুটিন দিয়েছি, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ডেইলি রুটিনটা। এই হলো তোমাদের ডেইলি রুটিন আমি দিয়েছিলাম, ঠিক আছে। মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তো আজকে যে আমি ক্লাসটা দিচ্ছি এটা আমার কালকে আপলোড করা উচিত ছিল, যাই হোক কোনো কারণে করা হয়নি, সরি এক্সট্রিমলি। তো দেখো, এই যে রুটিন অনুযায়ী কিন্তু আমি এমসিকিউ ক্লাসগুলো তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে। ধরো আজকে যেটা আছে, আজকে যেটা করাবো সেটা হলো ফ্রাইডেটা। ইকোনমিক্স, পলিটি, ইংলিশ, ম্যাথ, সায়েন্সের মধ্যে কেমিস্ট্রি, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। এই কটা টপিকের ওপর কিন্তু তোমরা আজকে এমসিকিউটা পাবে। এই দুটো জিনিস এখানে এখনো লেখা হয়নি, এই দুটো জিনিস তোমরা ওই স্ট্র্যাটেজি ভিডিওতে গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। তো চলো, কিভাবে ডেইলি রুটিন ফলো করবে, কিভাবে উইকলি তোমরা পড়াশোনা করবে, সমস্তটা আমি সেখানে ডিসকাস করে দিয়েছি। এবার কোশ্চেনে চলে আসছি। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, ভারতের জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম পরিমাপ কোন সংস্থা করে থাকে? ভারতের জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম পরিমাপ কোন সংস্থা করে থাকে? অপশন দেখো কি কি আছে, এনএসএসও, সিএসও, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এনএসও। তো তোমরা বলবে অ্যান্সার কোনটা হবে, ঠিক আছে। আমি একটু ফুল ফর্মগুলো লিখে দিচ্ছি। দেখো, এনএসএসও হলো ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, ঠিক আছে। সিএসও কি, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। আর এনএসও হলো ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। এবার তোমরা বলো অ্যান্সার কোনটা হবে, বলো ঝটপট করে একটু নিজেরা অ্যান্সার করার চেষ্টা করো। কমেন্ট সেকশনে একটু অ্যান্সার লেখো। তোমরা কিন্তু কমেন্ট করছো না, কেউ দেখছো, অনেকে ভালো লাগছে এটাও বলছো, ঠিক আছে। ম্যাম ক্লাস রেগুলার করবেন এটাও বলছো, আমিও রেগুলার ক্লাস আনবো, কিন্তু একটু কমেন্ট সেকশনে একের এ, একের বি, একের সি একটু অ্যান্সার করো, তাহলে কি আমারও ভালো লাগবে, তাই না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। সবাই কিন্তু লাইক করছো না, লাইক করে দিও। লাইক করলে আরও ভালো লাগে, তোমাদের সঙ্গে কমিউনিকেশনটা গড়ে ওঠে, তাই না। কমেন্টের মাধ্যমে তোমাদের সঙ্গে কমিউনিকেশন, তোমাদের সঙ্গে পরিচিতিটা গড়ে ওঠে। আমি তো ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি। তো কমেন্ট করো, প্রত্যেকে লাইক করো, ঠিক আছে। যারা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর বেল বাটন প্রেস করো। যখনই আমি এরকম ধরনের এমসিকিউ বা কোনো ইনফরমেশন কোনো কিছু আপলোড করব তখন কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশনটা সবার আগে চলে যাবে, ঠিক আছে। তাহলে অনেক সময় কি হয়, হয়তো আমি আপলোড করলাম, নোটিফিকেশনটা যে টাইমে তোমার কাছে শো করার কথা তুমি সেই টাইমটা মিস করে গেলে, এতে কি হবে, অনেক ইনফরমেশন তুমি হয়তো জানতে পারবে না, ঠিক আছে। তো চলো এটার অ্যান্সার বলে দিই। এটার অ্যান্সার হবে হলো ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। আগে কি করতো, আগে করতো এনএসএসও, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। এখন করে সিএসও। 2019 সালের 23শে মে, ঠিক আছে, ডেটাটা মনে রাখবে, 23rd মে 2019, ঠিক আছে। এই দিন কি হয়, এনএসএসও এবং সিএসও কম্বাইন করে গঠন করে এনএসও, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, যে কিন্তু ভারতের ন্যাশনাল ইনকামটা পরিমাপ করে, ওকে। আর সমস্ত কোশ্চেনে কিন্তু যেগুলো ইনফরমেশন দরকার, এক্সট্রা ইনফরমেশন, ডিটেলস, ডেপথে গিয়ে কিন্তু আমি সেগুলো বুঝিয়ে দেবো। ভিডিওটা কন্টিনিউ দেখো, স্কিপ করো না। এই ভিডিওতে কিন্তু অনেক কিছু তুমি পেয়ে যাবে যেখান থেকে তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবে। এরকম প্রশ্ন, এরকম ইনফরমেশন কিন্তু আজকে আমরা আলোচনা করতে চলেছি। তো দেখো, প্রথম জাতীয় আয় পরিমাপ করেন কে? জাতীয় আয় থেকে আর কি কি, ন্যাশনাল ইনকাম থেকে কি কি প্রশ্ন আসতে পারে? ইকোনমিক্সটা অনেকের কাছে ভয়ের, কিন্তু এমন কিছু ভয়ের কিছু নেই। কিছু কিছু বেসিক ইম্পর্টেন্ট এমন প্রশ্ন আছে যেগুলো পরীক্ষায় মনে হবে না একটু পড়লে হয়তো পারতাম অ্যান্সারটা। তো দেখো,
প্রথম জাতীয় আয় পরিমাপ করেন কে? অ্যান্সার কি হবে? দাদাভাই নওরোজি। ঠিক আছে, অ্যান্সার হবে হলো দাদাভাই নওরোজি। পরের প্রশ্ন, ভারতের জাতীয় আয় বিজ্ঞানসম্মতভাবে প্রথম কে পরিমাপ করেন? তাহলে প্রথম পরিমাপ করেন কে? দাদাভাই নওরোজি। এবারে প্রশ্ন আছে জাতীয় আয় প্রথম বিজ্ঞানসম্মতভাবে মানে সায়েন্টিফিক্যালি প্রথম কে পরিমাপ করেন? অপশনগুলো দেখো, জওহরলাল নেহেরু, প্রশান্তচন্দ্র মহলানবিশ, VKRV রাও, KM মুন্সি। জাতীয় আয় বিজ্ঞানসম্মতভাবে কে করেন? একদম গুলিয়ে ফেলবে না, প্রথম করেন দাদাভাই নওরোজি, বিজ্ঞানসম্মতভাবে করেন হলো VKRV রাও। ঠিক আছে, বিজ্ঞানসম্মতভাবে করেন VKRV রাও। চলো পরের প্রশ্ন দেখো। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, VKRV রাও প্রথম বিজ্ঞানসম্মতভাবে করেছিলেন। আর প্রথম অফিসিয়ালি যদি প্রশ্ন আসে, ফার্স্ট অফিসিয়ালি, ঠিক আছে, ফার্স্ট অফিসিয়ালি কে করেছেন? তখন অ্যান্সার হবে হলো প্রশান্তচন্দ্র মহলানবিশ। তিনি প্রথম অফিসিয়ালি ভাবে করেছিলেন, বিজ্ঞানসম্মতভাবে করেছিলেন VKRV রাও, এবং প্রথম করেছিলেন হলো দাদাভাই নওরোজি। এই যে তিনটে নাম তুমি জেনে গেলে, এবার এই তিনটে নামের থেকে যে প্রশ্নই পরীক্ষায় আসুক না কেন তোমার কিন্তু জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন, বদ্ধ অর্থনীতির ক্ষেত্রে এর মধ্যে কোনটি সত্য? বদ্ধ অর্থনীতি, ইংলিশে যেটাকে কি বলা হচ্ছে? ক্লোজড ইকোনমি। ঠিক আছে, বদ্ধ অর্থনীতি মানে ক্লোজড ইকোনমি। তো ক্লোজড ইকোনমি ব্যাপারটা কি হয়? ক্লোজড মানে ধরো আমি আমার ঘরের দরজা জানলা সব বন্ধ করে রেখে দিয়েছি, যা কিছু হচ্ছে আমার ঘরের মধ্যে, আমি খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, ঘরে বসে আমি ইনকাম করছি, ঘরে বসে সব কিছু করছি, আমি বাইরের পরিবেশের সঙ্গে মিশছি না, আমি আমার আশেপাশের লোকজনের সঙ্গে মিশছি না, আমি তাদের সঙ্গে কোনো কমিউনিকেট করছি না। বা ধরো আমার পাশেই বাজার রয়েছে বাড়ির পাশে, সেই বাজারের সঙ্গে আমি কোনো টাকা পয়সার লেনদেন করছি না, আমি সব কিছু ঘরে বসে করছি। ঠিক আছে, তো এটা হলো কি ক্লোজড। এবার এই ঘরটার সঙ্গে যদি আমরা দেশের তুলনা করি, আমাদের দেশ যদি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে, বাইরের কোনো ইনকাম যদি দেশের মধ্যে ইনক্লুড না হয়, তখন সেটাকে বলা হচ্ছে ক্লোজড। এবারে দেশের যে আয় বাণিজ্য সেটাকে বলা হচ্ছিল জিডিপি। ঠিক আছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আর যেটা দেশের সঙ্গে যখন বিদেশেরটা যোগ হয় তখন সেটাকে বলা হচ্ছে জিএনপি। এবারে যখন ক্লোজড হচ্ছে, এদিকে হলো জিডিপি আর এদিকে হলো জিএনপি। ঠিক আছে, এই দুটোর মধ্যে আমাকে রিলেশন বার করতে হবে। তাহলে যখন ক্লোজড হবে তখন আমি বিদেশের কোনো কিছু নিচ্ছি না, তার মানে বিদেশের যে জিনিসটা সেটা হলো জিরো, কারণ দেশের জিডিপির সঙ্গে যদি যখন বিদেশেরটা যোগ হচ্ছে তখন আমরা পাচ্ছি জিএনপি। তাহলে বিদেশেরটা যদি জিরো হয়ে যায়, আমরা যদি এখান থেকে কিছু না পাই, বুঝতে পারছো তো, তাহলে কি দাঁড়াবে আমার ইকুয়েশনটা? জিডিপি ইজ ইকুয়াল টু জিএনপি। তার মানে এটা হবে হলো সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর ক্লাসগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানাবে। ওকে, চলো পরের প্রশ্ন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কার সুপারিশে প্রতিষ্ঠিত হয়েছিল? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কার সুপারিশে প্রতিষ্ঠিত হয়েছিল? আচ্ছা, এই কোশ্চেনটা বলার আগে একটা প্রশ্ন বলি, যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তোমাদের জন্য প্রশ্ন থাকলো, তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কবে, কত সালের কত তারিখে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল। কমেন্ট সেকশনে কিন্তু প্রত্যেকে অ্যান্সার জানাবে। তোমাদের জন্য কোশ্চেন থাকলো, ঠিক আছে, আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি। আরবিআই কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ঠিক আছে, এই কোশ্চেনটা তোমাদের জন্য, আরবিআই কবে প্রতিষ্ঠিত হয়েছিল, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আমি চাইলেই এখন বলে দিতে পারতাম, কিন্তু বলে দেবো না, কারণ তোমাদের সঙ্গে কমিউনিকেট করা, তোমাদের সঙ্গে যোগাযোগটা বাড়ানোর কিন্তু একান্ত দরকার। তোমাদের সঙ্গে কমিউনিকেশনটা না বাড়লে কিন্তু একটা বন্ডিং তৈরি হবে না। তো বন্ডিং তৈরি হওয়ার জন্য তোমরা এই কোশ্চেনটার অ্যান্সার কমেন্ট সেকশনে দাও। যাদের যাদের ঠিক হবে বা যারা যারা অ্যান্সার করবে প্রত্যেকের কমেন্টে কিন্তু আমি রিয়্যাক্ট দেবো। ঠিক আছে, তো চলো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কার সুপারিশে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশনগুলো দেখো কি কি রয়েছে। হিলটন ইয়ং কমিশন, তেন্ডুলকর কমিশন, সরকারিয়া কমিশন, নরসিংহাম কমিটি। তো অ্যান্সার হবে হলো হিলটন ইয়ং কমিশন। ঠিক আছে, হিলটন ইয়ং কমিশন। এই কমিশন আরবিআই এর আইডিয়া কত সালে দিয়েছিল? উনি দিয়েছিলেন হলো 1926। ঠিক আছে, 1926 সালে আইডিয়া দেওয়া হয়েছিল, এবং তারপরে কবে আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল সেই কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা দেবে।
পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনক কাকে বলে? খুব ইজি কোশ্চেন। অপশনগুলো দেখো কি কি রয়েছে, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, বি.আর. আম্বেদকর, সর্দার বল্লভভাই প্যাটেল। তো প্রত্যেকে জানে এটার অ্যান্সার কি হবে, ডক্টর বি.আর. আম্বেদকর। এই যে প্রশ্নটা, সংবিধান কবে গৃহীত হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, একদম স্টার মার্ক দিয়ে রাখো এটা, ভিভিআই, ঠিক আছে। একটা হলো কবে গৃহীত হয়েছে, একটা হলো কবে কার্যকরী হয়েছে। এই দুটো প্রশ্ন গুলিয়েও যায় এবং পরীক্ষাতেও আসে। দেখো কবে গৃহীত হয়েছে, অপশনগুলো দেখো। অ্যাকচুয়ালি যখন পড়ো তখন ইজি লাগে, কিন্তু যখন অপশনের মধ্যে থাকে তখন গুলিয়ে যায়। দেখো 26শে জানুয়ারি 1949, 26শে মে 1950, 26শে জানুয়ারি 1950, 26শে নভেম্বর 1949। তো বলো সঠিক উত্তর কি হবে? সাতেরটার সঠিক উত্তর কি হবে একটু কমেন্টে লেখো। সাতের ABCD দিয়ে, সাতের A, সাতের B, সাতের C, সাতের D, কোনটা হবে সেটা একটু লেখো কমেন্ট সেকশনে। চলো বলে দিচ্ছি, সংবিধান কবে গৃহীত হয়, 26শে নভেম্বর 1949 সালে। তাহলে এর পরের প্রশ্নটা দেখো কি রয়েছে, এটাও কিন্তু ভিভিআই, ঠিক আছে, এটাও কিন্তু ভিভিআই, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সংবিধান কবে কার্যকর হয়, গৃহীত তো হলে এবার কার্যকরী তো করতে হবে, কবে হয়। অপশনগুলো দেখো, 26শে আগস্ট 1949, 26শে নভেম্বর 1949, 26শে জানুয়ারি 1950, 26শে জানুয়ারি 1951। তো সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে 26শে জানুয়ারি 1950। এটা কিভাবে মনে রাখবে, একটা ট্রিক বলি। 26শে জানুয়ারি কি আমাদের প্রজাতন্ত্র দিবস, এবং প্রজাতন্ত্র দিবসের দিন সংবিধান কার্যকরী হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, নিম্নের মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়? এই প্রশ্নটাও ভিভিআই পরীক্ষায় প্রচুরবার এসেছে, প্রচুরবার। নিম্নের মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়? অপশন কি কি আছে দেখো, সম্পত্তির অধিকার, শান্তিপূর্ণভাবে সমাবেশ করা, দেশের সর্বত্র চলাফেরা করা, যে কোনো বৃত্তি বা পেশা অবলম্বন করা, মানে নিজের ইচ্ছা মতো প্রফেশন চুজ করা। কোনটা মৌলিক অধিকার নয়? মৌলিক অধিকার বলতে আমরা কি বুঝি, যেটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। ওকে, তো দেখো এটাকে বলা হচ্ছে, অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে হলো সম্পত্তির অধিকার, যেটাকে আমরা বলে থাকি হলো রাইট টু প্রপার্টি, ঠিক আছে। এবারে এই যে মৌলিক অধিকার বা যেটাকে আমরা বলছি হলো ফান্ডামেন্টাল রাইট, এটা কত নম্বর পার্টে রয়েছে প্রশ্ন আসতেই পারে। এটা কত নম্বর পার্টে রয়েছে, পার্ট 3, ঠিক আছে, এটা হলো পার্ট 3-তে রয়েছে। আচ্ছা, এবারে এই যে ফান্ডামেন্টাল রাইট, যখন যেটা মূল সংবিধান, সেখানে কতগুলো ফান্ডামেন্টাল রাইট ছিল, পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে কতগুলো ফান্ডামেন্টাল রাইট ছিল। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ না, সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা দেখো, তাহলে রাইট টু প্রপার্টি, এটা কি মৌলিক অধিকারকে আমরা বলছি ফান্ডামেন্টাল রাইট, এটা কত নম্বর পার্ট রয়েছে, এটা রয়েছে হলো পার্ট 3। এবারে তোমরা বলো তো দেখি, পার্ট 3-তে এটা রয়েছে, মূল যে সংবিধান সেখানে কতগুলো ফান্ডামেন্টাল রাইট ছিল, অ্যান্সার হবে হলো 7। বর্তমানে কটা আছে, অ্যান্সার হবে হলো 6, ঠিক আছে। কোনটা বাদ গেছে, সম্পত্তির অধিকার বা রাইট টু প্রপার্টিটা কিন্তু বাদ গেছে, ঠিক আছে। এবারে এই যে ধরো রাইট টু প্রপার্টিটা বাদ গেছে, ঠিক আছে, এটা কত নম্বর আর্টিকেলে ছিল, রাইট টু প্রপার্টির আর্টিকেল কত, আর্টিকেল 31-এ ছিল এটা। আর ফান্ডামেন্টাল রাইট কত নম্বর আর্টিকেল থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে, 12 থেকে 35-এর মধ্যে রয়েছে হলো ফান্ডামেন্টাল রাইট, তার মধ্যে আর্টিকেল 31টা বাদ গেছে। এবার এই যে বাদ গেছে, কত নম্বর অ্যামেন্ডমেন্টে বাদ গেছে, 44 অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে। কত নম্বর অ্যামেন্ডমেন্টে বাদ গেছে, 44 অ্যামেন্ডমেন্ট। এবার এই যে বাদ গেল, বাদ দিয়ে তো সংবিধান থেকে তো পুরো বাদ দেওয়া হয়নি, নিশ্চয়ই বাদ দিয়ে কোথাও একটা রাখা হয়েছে, তাই তো। তাহলে বাদ দিয়ে এটাকে কোথায় অ্যাড করা রয়েছে, কত নম্বর আর্টিকেলে অ্যাড করা রয়েছে, নিউ, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, নিউ আর্টিকেল দেখো 300A, 300A-তে এটাকে নতুন ভাবে অ্যাড করা হয়েছে এবং এটা নতুন নাম দেওয়া রয়েছে কি, লিগ্যাল রাইট। এটা নতুন নাম দেওয়া কি হয়েছে, লিগ্যাল রাইট, কিন্তু এটার নাম দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে এটা 300A-তে রয়েছে, 300A নিশ্চয়ই পার্ট 3-তে নেই, এই যে পার্ট 3, এই পার্ট 3-তে নিশ্চয়ই 300A-টা নেই, তাহলে কত নম্বর পার্টে রয়েছে, এটা রয়েছে হলো 12, মানে 12 নম্বর যে পার্ট, সেখানে কিন্তু এটা
রয়েছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল সম্পত্তির অধিকার বা রাইট টু প্রপার্টি এটা ফান্ডামেন্টাল রাইটে রয়েছে। কত নম্বর আর্টিকেলে ছিল? 13তে, এখন সেটাকে বাদ দেওয়া হয়েছে। 44তম অ্যামেন্ডমেন্টে বাদ দেওয়া হয়েছে। ফান্ডামেন্টাল রাইট পার্ট 3তে পড়ছে, আগে ছিল 7টা, এখন আছে 6টা। এখন এটার নাম হলো লিগাল রাইট। কত নম্বর আর্টিকেলে আছে? 300A আর্টিকেলে রয়েছে এবং 12 নম্বর পার্টে, 12th পার্টে কিন্তু এটা রয়েছে। খুব ভালো করে কিন্তু মনে রাখো, অনেকগুলো ইনফরমেশন কিন্তু এখানে তোমাদেরকে বলে দিলাম, যেখান থেকে কিন্তু তোমরা পরীক্ষায় প্রশ্ন পেয়ে যাবে। ওকে, চলো পরের প্রশ্ন। ভারতের সংবিধানের পঞ্চায়েতি রাজ নিম্নের কোনটিতে অন্তর্ভুক্ত? ভারতের সংবিধানের পঞ্চায়েতি রাজ নিম্নের কোনটিতে অন্তর্ভুক্ত? কেন্দ্রীয় তালিকা, যুগ্ম তালিকা, রাজ্য তালিকা, উপরের কোনটি নয়। অ্যান্সার হবে হলো রাজ্য তালিকা। অ্যান্সার হবে রাজ্য তালিকা। তাহলে দেখো, এই যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা দেখলে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার আরেকটা নাম রয়েছে। কি নাম? স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। ঠিক আছে, এবারে যদি প্রশ্ন আসে যে পঞ্চায়েতি রাজ কত নম্বর অ্যামেন্ডমেন্টে রয়েছে, অ্যান্সার কি হবে? 73। ঠিক আছে, 73 অ্যামেন্ডমেন্টে রয়েছে হলো পঞ্চায়েতি রাজ। এবার এই যে পঞ্চায়েতি রাজ, এটা কোন কমিটির সুপারিশে হয়েছিল? অ্যান্সার কি হবে? দেখতে পাচ্ছ, ঠিক আছে, বলবন্ত রায় মেহতা কমিটি। এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসে। এবারে প্রশ্ন আসতে পারে পঞ্চায়েতি রাজ হলো কি ধরনের, তো অ্যান্সার কি হবে? ত্রিস্তরীয়। ত্রিস্তরীয়। এবারে 3টে স্তর কি কি রয়েছে? 1 নম্বর হলো গ্রাম সভা, 2 নম্বর পঞ্চায়েত সমিতি, 3 নম্বর জেলা পরিষদ। ঠিক আছে, এই 3টে, এটা হলো ত্রিস্তরীয়। এটাও কোশ্চেন আসতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে যে প্রথম কোন রাজ্য পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গ্রহণ করে? অ্যান্সার কি হবে? রাজস্থান। রাজস্থানের কোন জেলা, কোন ডিস্ট্রিক্ট? নাগাউর। ঠিক আছে, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে। ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে কবে? অ্যান্সার হবে 24 এপ্রিল। ঠিক আছে, তাহলে পঞ্চায়েতি রাজ থেকে মোটামুটি যা যা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সমস্তটাই কিন্তু তোমাদেরকে করিয়ে দিলাম। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। যদি কারো কোনো রকম অসুবিধা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আর কমেন্ট করো, কমেন্ট সেকশনে জানিও ভিডিও কেমন লাগছে। ওকে, চলো পরের প্রশ্ন। এবার হলো পার্টটা আমরা ইংলিশে চলে এসেছি। দেখো বলে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দি গিভেন ইডিয়াম। এখানে একটা ইডিয়াম রয়েছে, কি রয়েছে? আ হেয়ার ইন দ্য বাটার। অপশন কি আছে? আ স্লিপারি রোড, সিঙ্কিং ইন ডেট, আ চ্যালেঞ্জিং সিচুয়েশন, ইজি টু হ্যান্ডেল। আ হেয়ার ইন আ বাটার, এটার অ্যান্সার কি হবে? এ চ্যালেঞ্জিং সিচুয়েশন। ঠিক আছে, এটার অ্যান্সার হবে এ চ্যালেঞ্জিং সিচুয়েশন। নেক্সট, কুল অ্যাজ আ কিউকাম্বার, মানে শশার মতো ঠান্ডা ব্যাপারটা। তাহলে অপশন দেখো, নার্ভাস, ফিজেটি, কাম অ্যান্ড কম্পোস্ট, ইরিটেটেড, অ্যানয়েড, হ্যাপি অ্যান্ড এক্সাইটেড। দেখো নার্ভাস যে সে তো শান্ত থাকতে পারবে না, তাই না? ফিজিটি মানে রেস্টলেস অবস্থা, ধরো সারা রাত কেউ ঘুমায়নি বা 2-3 দিন ধরে তার ঠিক করে ঘুম হচ্ছে না, সে নিশ্চয়ই ঠান্ডাভাবে থাকতে পারবে না। তো কাম অ্যান্ড কম্পোস্ট বোঝাই যাচ্ছে, কাম কথাটা রয়েছে, তো অ্যান্সার হবে কি? কাম অ্যান্ড কম্পোস্ট। নেক্সট, narration. Ajay says there is going to be a snowfall. ঠিক আছে, Ajay says there is going to be a snowfall. ভালো করে দেখো, এখানেও প্রেজেন্ট টেন্স, এখানেও প্রেজেন্ট টেন্স। ঠিক আছে,
এটাও প্রেজেন্ট টেন্স রয়েছে, এটাও প্রেজেন্ট টেন্স রয়েছে, তার মানে আমার এই যে ভার্বটা এটাও প্রেজেন্ট টেন্স হবে। তো সেই অনুযায়ী আমরা প্রথমের দুটোকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে বাকি থাকছে হলো সি আর ডি। ঠিক আছে, দ্যাট উভয় ক্ষেত্রে ঠিক আছে। দেয়ার এইখানে দেখো একটা ওয়াজ চলে এসেছে, এখানে আমার রয়েছে প্রেজেন্ট, তাহলে এখানে নিশ্চয়ই ওয়াজ হবে না, তার মানে অপশন সিও কিন্তু বাদ। তাহলে কি হবে, অপশন ডি হবে হলো কারেক্ট অ্যান্সার। অপশন ডি হবে হলো কারেক্ট অ্যান্সার। অজয় সেজ দ্যাট দেয়ার ইজ গোয়িং টু বি আ স্নোফল। ওকে, পরের প্রশ্ন, থিঙ্ক কেয়ারফুলি ড্যাশ ইজ অ্যাডভাইস, প্রিপোজিশন বসাতে হবে। অপশন কি কি আছে দেখো, ওভার, অন, ফর, উইথ। তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হবে হলো ওভার। নেক্সট, দ্য বোট ক্যাপসাইজড ইয়েস্টারডে, ঠিক আছে, নৌকাটা উল্টে গেছিল। তো দেখো অপশন কি কি রয়েছে, টার্ন আপ, টার্ন আউট, টার্ন ডাউন আর হলো টার্ন ওভার। এই যে টার্ন আপ, ঠিক আছে, কি আছে টার্ন আপ, টার্ন আপ কথার মানে কি, টার্ন আপ কথার মানে হলো অ্যাপিয়ার, ঠিক আছে, অ্যাপিয়ার হওয়া, উদ্ভূত হলো। টার্ন আউট, টার্ন আউট মানে কি, প্রুভ, কোনো কিছু প্রমাণ করা, হ্যাঁ, বা কোনো সিক্রেটকে রিভিল করা। টার্ন ডাউন, টার্ন ডাউন মানে হলো রিগ্রেট, কোনো কিছু নিয়ে আমি অনুশোচনা করছি, রিগ্রেট করছি। তো এই তিনটের সঙ্গে নিশ্চয়ই ক্যাপসাইজড কোনো মিল নেই, অ্যান্সার হবে টার্ন ওভার। ঠিক আছে, টার্ন ওভার, উল্টে গেল। ওকে, আমরা বলি না পেজ টার্ন ওভার, পিটিও লিখি যে। আচ্ছা, তো গেল ইংলিশের পার্ট, এবারে চলে আসছে হলো ম্যাথের পার্ট। ম্যাথের ক্লাসগুলো কিন্তু একটু ভালো করে করবে, বোঝার থাকে জিনিসগুলো, না বুঝে অ্যান্সার কিন্তু করতে গেলে মুখস্থ তো করা যায় না এটা। আচ্ছা দেখো, কোশ্চেন কি রয়েছে, 1 minus 1/3, 1 minus 1/4, 1 minus 1/5, ... 1 minus 1/n, অ্যান্সার কোনটা হবে? তাহলে আমরা 1 minus 1/3 যদি করি, আমরা তাহলে কত পাবো, 2/3 পাবো, তাই তো, মানে 3 minus 1। আচ্ছা আমি একটু করে দেখিয়ে দিই, একদম বেসিক যাদের অঙ্ক একদম ক্লিয়ার না, একদম যাদের বুঝতে অসুবিধা, তাদের জন্য আমি এটা করে দিচ্ছি। দেখো 3, এদিকে 3 minus 1 আসছে 2/3। ঠিক আছে, এইভাবে আমরা পেলাম হলো, এইভাবে পেলাম হলো 2/3। ওকে, তো দেখো এখানে পাচ্ছি 2/3, নেক্সট 3/4, তারপর একটা পাবো 4/5, এরকম করে ডট ডট করে যাবে। এখানে গিয়ে কি পাবো, n minus 1/n। ঠিক আছে, এবারে দেখো এখানে 3 3 কেটে গেল, 3 3 কেটে গেল, এখানে 4 4 কেটে গেল, তাহলে এখানে নিশ্চয়ই একটা 5 রয়েছে। হ্যাঁ, ধরো এখানে 5/6 থাকবে, 5 5 কেটে গেল, 6 6 কেটে যাবে। সেম ভাবে এখানে থাকবে একটা n minus 1, এটার সঙ্গে এটাও কেটে যাবে। তাহলে বাকি পড়ে থাকছে কি, এদিকে 2, এদিকে n। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 2/n। এটা হবে হলো কারেক্ট অ্যান্সার। ওকে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, বলছে ABC একটি কাজ পৃথকভাবে 12, 15 এবং 20 দিনে সম্পূর্ণ করতে পারে। ঠিক আছে, ABC একটা কাজ পৃথকভাবে 12, 15 এবং 20 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা একসাথে কাজ শুরু করলো, কিন্তু 2 দিন পরে সি চলে গেল। একসাথে কাজ শুরু হলো, কিন্তু 2 দিন পরে সি চলে গেল। বাকি কাজটি কত দিনে শেষ হবে? ঠিক আছে, খুব ভালো করে বুঝবে অঙ্কটা। আমরা কিন্তু ট্রিকে করব। ঠিক আছে, তো দেখো প্রথম কি রয়েছে, আচ্ছা প্রথমে আগে পাশ দিয়েই করি, রয়েছে ABC, লিখলাম ABC। ঠিক আছে, তাহলে A কত দিনে করে, 12 দিনে। B কত দিনে করে, 15 দিনে। C কত দিনে করে, 20 দিনে। এবারে এই 12, 15 আর 20 যদি আমরা এলসিএম করি বা লসাগু করি, তাহলে কত পাবো, 12, 15 আর হলো 20। দেখতে পাচ্ছ, দেখো 3 দিয়ে দিলাম, 3 4 12, 3 5 15, 20 20 মতো থাকবে। 4 দিয়ে দেবো, 4 1 4, 5 4 5 20, 5 দিয়ে দেবো 1, 5 1 5, 5 1 5। তাহলে 3 4 12, 5 12, 60 পেলাম হলো এলসিএম। তাহলে টোটাল কাজ হলো আমার 60 ইউনিট। খুব ভালো করে বুঝবে, টোটাল কাজ হলো আমার 60 ইউনিট। কিভাবে পেলাম, এই তিনটের এলসিএম করে পেলাম। এলসিএমটা কিন্তু আমি মুছে দিচ্ছি। 60 ইউনিট। এইবারে এ 12 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। তাহলে এ টোটাল কাজ কত বেরোলো আমার, 60 ইউনিট। টোটাল কাজ বেরোলো 60 ইউনিট, তার মানে এ 12 দিনে 60 ইউনিট কাজ কমপ্লিট করতে পারে। তাহলে একদিনে কত করতে পারবে, তাহলে 5 12 60,
তাহলে 5 ইউনিট পার ডে, মানে এ যদি প্রতিদিন 5 ইউনিট করে করে তবেই সে 12 দিনে 60 ইউনিট কাজ কমপ্লিট করবে, কারণ 5 গুণ 12 করলে আমরা 60 পাচ্ছি। বুঝতে পেরেছো? না বুঝতে পারলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। হ্যাঁ, বারবার করে বলছি, 12 দিনে এ কমপ্লিট করে 60 ইউনিট, তাহলে এক এক দিনে তাকে 5 ইউনিট করতে হবে, তাহলে সে 60 ইউনিট কমপ্লিট করতে পারবে 12 দিনে। সেম ভাবে 15 × 4 করলে আমরা পাচ্ছি 60, তাহলে ও করে 4 ইউনিট পার ডে, আর 3 × 60 3 ইউনিট পার ডে। তাহলে তিনজনে, এই যে এ বি সি তিনজনে একদিনে টোটাল কত ইউনিট করছে? 5 আর 4 9, 10 11 12 ইউনিট পার ডে। যখন তিনজন একসঙ্গে কাজ করছে তখন এক এক দিনে কত ইউনিট করে করছে? 12 ইউনিট করে করছে। এবারে বলেছে দুদিন পরে সি চলে গেছে, ভালো করে বুঝবে, দুদিন পরে সি চলে গেছে, তার মানে কি ওই দুদিন এ বি সি তিনজন একসাথে কাজ করেছে, তাই তো? তাহলে তারা একদিনে করে 12 ইউনিট, তাহলে দুদিনে কত করবে? 24 ইউনিট পার 2 ডে, তাই তো? একদিনে করছে 12 ইউনিট, তাহলে দুদিনে কত করবে? 24 ইউনিট। বোঝা গেল? এবারে দুদিন পরে সি চলে গেল, আমার টোটাল কাজ কত? 60 ইউনিট করা হয়ে গেছে। কত ইউনিট দুদিনে? 24 ইউনিট। তাহলে বাকি থাকলো কত? 60 - 24 = 36 ইউনিট। দেখো 60 - 24 = 36 ইউনিট বাকি। এবার এই যে 36 ইউনিট, এই 36 ইউনিট কে করবে? এ আর বি করবে। এবার এ আর বি একদিনে কত করে? এ করে 5 ইউনিট, বি করে 4 ইউনিট। তাহলে এ আর বি একত্রে যদি আমি ধরি এ প্লাস বি, তারা একসাথে কত ইউনিট করে? একসাথে করে 9 ইউনিট পার ডে, তাই তো? তারা একসাথে করে 9 ইউনিট পার ডে। দেখো 9 ইউনিট পার ডে করে। এবার তাকে কমপ্লিট করতে হবে কত? 36 ইউনিট। তারা করে কত এক এক দিনে? 9 ইউনিট। তাহলে কতদিন সময় লাগবে? যদি আমরা এটা ঐকিক নিয়মে বোঝাই, আরো ইজি করে বোঝাচ্ছি, আমি একবারে 36/9 করতে পারতাম, আমি করলাম না, তোমাদের বোঝার সুবিধার্থে আমরা একবারে করছি। দেখো ঐকিক নিয়মে 9 ইউনিট করে একদিনে, তাহলে 1 ইউনিট করবে 1/9 দিনে, তাহলে 36 ইউনিট করবে কত দিনে? 36/9 দিনে। তাহলে 9 দিয়ে যদি আমরা 36কে কাটি 4, তাহলে অ্যান্সার কত পাবো? অ্যান্সার পাবো হলো 4 দিন। ঠিক আছে? তাহলে অবশিষ্ট কাজ, বাকি কাজটা কত দিনে শেষ হবে? এই অঙ্কে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, অঙ্ক করা হয়ে যাওয়ার পরে লাস্ট লাইনটা কিন্তু অবশ্যই পড়বে, কারণ ভুল ওই জায়গাতেই হয়। পরীক্ষায় কি চেয়েছে, তুমি 4 দেখলে, অপশনে 4 দেখলে অ্যান্সার করে দিলে, এটা কিন্তু একদম করবে না। এখানে বলেছে বাকি কাজটি কত দিনে শেষ হবে, তাহলে বাকি কাজ মানে আমাকে 36 ইউনিটটাই আমাকে জানতে চেয়েছে, তাহলে অ্যান্সার হবে হলো 4 দিন। কিন্তু যদি কোশ্চেনটা এরকম ভাবে চায়, তাহলে কাজটি মোট কত দিনে শেষ হলো, থাকতেই পারে। তাহলে কাজটি মোট কত দিনে শেষ হলো, তাহলে আগের দুদিনকে কিন্তু তখন তোমার 4-এর সঙ্গে যোগ করতে হবে, তখন কিন্তু অ্যান্সার হবে 6 দিন। বোঝা গেল? এটা কিন্তু ভুল করবে না। আশা করি বুঝতে পেরেছ। তাও যদি কারো কোথাও অসুবিধা থাকে আমাকে বলবে, আমি নেক্সট ক্লাসে সেই ম্যাথটা নিয়ে কিন্তু আবার তোমাদের সঙ্গে ডিসকাস করব। চলো পরের প্রশ্ন। বলেছে কোন আসল কত বার্ষিক সরল সুদের হারে 20 বছরে 3 গুণ হবে? আচ্ছা, কি কি আছে? আসল, সুদ, সুদ আসল। ঠিক আছে? আসল, সুদ, সুদ আসল। এবারে আমাকে বলেছে কোন আসল, কোন আসলকে আমি ধরলাম 1, 20 বছরে সময়, 20 বছর। ঠিক আছে? 20 বছরে কত হবে? 3 গুণ। তাহলে 1-এর 3 গুণ করলে কত হবে? 3, তাই তো? তাহলে আসলের সঙ্গে সুদ যোগ হয় তবে আমি সুদ আসল পাবো। 20 বছরে 3 টাকা। এবারে তাহলে আমার সুদ কত? 3 - 1 = 2, তাই তো? তাহলে আসলকে আমরা কি বলি? পি, সুদকে বলি হলো আই। যেহেতু এখানে বলেছে সরল সুদ, তার মানে সিম্পল ইন্টারেস্ট, তাহলে SI, আর সময় হলো টি, বা এখানে ধরো পিটি। আর এখানে আমাকে কি চেয়েছে? সুদের হার। সুদের হার আমি ধরে নিলাম আর, সুদের হারকে আমি ধরে নিলাম হলো আর। বোঝা গেল?
ভালো করে দেখো, আসল আমি ধরেছি 1 টাকা, তাহলে 20 বছর পরে সুদ আসল হয়েছে আমার 3 গুণ মানে 3 টাকা। তাহলে আমার সুদ কত পেয়েছি আমি? 3 - 1 2 টাকা। যেহেতু এখানে বলেছে সরল সুদ, তাই এটা সিম্পল ইন্টারেস্ট। সময় লাগছে কত? 20 বছর, তার মানে টি হলো 20। আমাকে সুদের হার বার করতে বলেছে, আমি ধরে নিলাম আর। ক্লিয়ার এটুকু? যদি অসুবিধা থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। পরে এবার দেখো, আমাকে এবার আর এর মান কি করে বার করবো? সূত্র কি? SI মানে সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু PTR বাই 100। তাহলে SI আমাকে কত বলেছে? 2। এই যে SI আমি বার করেছি এখানে 2। তাহলে 2 ইজ ইকুয়াল টু P কত? 1, T কত? 20, আর আমি জানি না, বাই 100। তাহলে 2 দিয়ে যদি এখানে কাটি তাহলে হবে 10, 10 দিয়ে এটাকে কাটলে হবে 10। তাহলে এই 10টা এর পাশে চলে আসবে, 10 ইজ ইকুয়াল টু আর, তার মানে সুদের হার কত পেলাম? 10%। তাহলে সঠিক উত্তর হবে আমার অপশন সি। ঠিক আছে, এবারের অঙ্ক দেখো কি বলেছে। বলেছে এক ব্যক্তি 5 টাকায় 4টি পেন ক্রয় করে। খুব মজার অঙ্ক এটা, আর ট্রিকের মাধ্যমে করব, টেনশন করার কিচ্ছু নেই অঙ্কটা দেখে। 5 টাকায় 4টি পেন ক্রয় করে 4 টাকায় ওই 5টা পেন আবার বিক্রি করে দেয়। তার মোটের উপরে লাভ না ক্ষতি হয়েছে? তো দেখো, প্রথমে সংখ্যা কি আছে? 5, লিখলাম 5। তারপরে সংখ্যা কি আছে? 4, চোখ বন্ধ করে লিখে দাও 4। তারপরে সংখ্যা কি আছে? 4, আবার লিখে দাও 4। তারপরে সংখ্যা আছে 5। ব্যাস, এইটুকু কাজ তো তোমাকে করতে হবে। এবার হয়ে যাবে অঙ্কটা। দেখো, দুপাশেরটা কি আছে? 5 আর 5, লিখে দেবো 5 স্কোয়ার, মাইনাস ভেতরের দুটো কি আছে? 4 আর 4, লিখে দেবো 4 এর স্কোয়ার, ডিভাইডেড বাই 4 এর স্কোয়ার আবার ইন্টু 100। এইটুকু যদি করে ফেলতে পারো তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে। তাহলে কি বেরোচ্ছে? 25 - 16/16 ইন্টু 100। তাহলে হচ্ছে 9/16 ইন্টু 100 করলে আমরা কত পাচ্ছি? 900/16। এবার এটাকে ডিভাইড করব। 900/16, 5 ষোলো 80, 10 6 ষোলো 96, 4। তাহলে 56, 56 পূর্ণ 4/16, 4 একে 4, 4 4 16, বেরোচ্ছে হলো 56 পূর্ণ 1/4%। এবার দেখো এটা কিসে বেরিয়েছে? আমার পজিটিভ, তাহলে মোটের ওপর এখানে কিন্তু লাভ হয়েছে। অ্যান্সার হবে অপশন সি, 56 পূর্ণ মানে 56 পূর্ণ 1/4%। ঠিক আছে, যদি এখানে নেগেটিভ বেরোতো, নেগেটিভও কিন্তু বেরোয়, এখানে এখানে ছোট সংখ্যা থাকে, এখানে বড় সংখ্যা থাকে, তখন কিন্তু নেগেটিভ বেরোয়। সেই সময় কি হবে? এটা কিন্তু তোমাদের ক্ষতি হয়ে যাবে। ওকে, পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে এক মিশ্র সারে ইউরিয়া এবং পটাশের অনুপাত 7:3। ঠিক আছে, একটা মিশ্র সারে ইউরিয়া আর পটাশের অনুপাত কত? 7:3। তাহলে ওই মিশ্র সারে পটাশের পরিমাণ শতকরা হারে কত হবে? খুব ইজি অঙ্ক এটা। ঠিক আছে, দেখো 7 আর 3 যোগ করলে কত পাবো? চোখ বন্ধ করে লিখে দাও 10, একটা বাইয়ের চিহ্ন দিয়ে 10। প্রথমে আছে ইউরিয়া, তার মানে ইউরিয়া হলো 7 আর পটাশ হলো 3, তাহলে লিখে দাও 3 শতকরা ইন্টু 100, 10 10 কেটে গেল, অ্যান্সার হবে 30%। অপশন এ হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো ম্যাথের পার্ট শেষ। এবার আমরা চলে আসছি সায়েন্সের কেমিস্ট্রি পার্টে। দেখো বলেছে যে কোনো জৈব যৌগের মধ্যে কোন জিনিসটি অবশ্যই থাকবে। ঠিক আছে, কোন জিনিসটি অবশ্যই থাকবে? অপশন কি কি আছে? কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন। তো সঠিক অ্যান্সার কি হবে? কার্বন। পরের প্রশ্ন, পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, উপরের কোনোটিই নয়। পরমাণুর সবচেয়ে ভারী কণা, পরমাণুর মধ্যে কি কি থাকে জানি আমরা? ইলেকট্রন বাইরের কক্ষপথে থাকে, প্রোটন আর নিউট্রনটা ভেতরে। সব থেকে ভারী কোনটা? নিউট্রন। পরের প্রশ্ন, যেসব মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা বিভিন্ন তাদেরকে কি বলে? খুব ভালো প্রশ্ন। দেখো ধরলাম X একটা পরমাণু, প্রোটন সংখ্যা সবসময় নিচে লেখা হয় আর ভর সংখ্যা সবসময় উপরে লেখা হয়, মানে যেটাকে আমরা মাস বলছি। ঠিক আছে, প্রোটন সংখ্যা সবসময় নিচে লেখা হয়, ভর সংখ্যা উপরে লেখা হয়।
এবার যেসব মৌলের বলা হয়েছে প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা আলাদা, ধরো এখানে M1, আবার লিখলাম XPM2, XPM3, তাহলে কি হচ্ছে ভর সংখ্যাগুলো আলাদা কিন্তু প্রোটন সংখ্যা 1, তাদেরকে কি বলা হবে? এটারও একটা ট্রিক রয়েছে। দেখো এখানে তিনটে টার্ম পাচ্ছ, আইসোবার, আইসোটোপ, আইসোটোন, এই তিনটের মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। বার, প্রথমটা কি আছে? বার, ভালো করে বুঝবে। বার কথাটা আমরা কোথায় ইউজ করে থাকি? দেখবে ফুটবল খেলায় যখন গোলকি পোস্টের ওপরেরটাকে আমরা কি বলি? বলি না বার, বারে লেগে বলটা বেরিয়ে গেল, কথাটা বলে থাকি, তোমরা জানো এটা। তো ওপরে গোলকি পোস্ট কিরকম দেখতে হচ্ছে? এরকম তো, তাহলে এই ওপরেরটাকে আমরা বার বলছি। তার মানে কোনো একটা মৌলের ওপরে যেটা থাকবে মাস, সেটাকে বলা হচ্ছে বার, মানে ওপরের ভর সংখ্যা যদি সমান হয় তখন তাকে আমরা বলবো আইসোবার। ঠিক আছে, নেক্সট রয়েছে হলো টোপ। টোপ, টোপ কথাটা আমরা কোথায় ব্যবহার করি? বলা হয় না যে যারা মাছ ধরতে যায়, ধরো বড়শি নিয়ে গেল, টোপ দিয়েছি মাছ আসবে, মাছের টোপ ফেলেছি বলে, দেখবে এই কথাটা। তো টোপটা কোথায় ফেলা হয়? ধরো এটা একটা পুকুর, পুকুরের এই নিচে টোপটা দেওয়া হয়, তাই তো, নিচে। তাহলে প্রোটন সংখ্যাও কোথায় থাকে? নিচে থাকে। তাহলে যখন প্রোটন সংখ্যাগুলো সমান থাকবে তখন অ্যান্সার কি হবে? টোপ। তাহলে আইসোবার আর আইসোটোপ যদি তুমি বুঝে যাও, বাকি থাকলে হলো আইসোটোন। এই M - P যদি করো তাহলে যেটা পাবে সেটা হয়ে যাবে আইসোটোন। এটার জন্য আর ট্রিকের দরকার নেই, কারণ এই দুটো তুমি অলরেডি বুঝে গেছো। তাহলে এখানে অ্যান্সার কি হবে? এখানে দেখো বলেছে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা বিভিন্ন, তার মানে নিচের গুলো হলো সমান, পি গুলো হলো সব সমান। ঠিক আছে, তখন তাহলে অ্যান্সার কি হবে? আইসোটোপ। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন। নিম্নের কোনটি রেফ্রিজারেটরে উপস্থিত থাকে? অপশন দেখো, কার্বন ডাই অক্সাইড, মিথেন, হিলিয়াম, ক্লোরোফ্লোরোকার্বন। অ্যান্সার কি হবে? ক্লোরোফ্লোরোকার্বন। পরের প্রশ্ন, কুড়ি কিসের একক? তেজস্ক্রিয়তা, তাপমাত্রা, শক্তি, তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, তো সঠিক উত্তর কি হবে? তেজস্ক্রিয়তা। এবার চলে আসছি কারেন্ট অ্যাফেয়ার্স। বর্তমান SBI এর চেয়ারম্যান কে? খুব ভালো প্রশ্ন, পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, খাতায় নোট ডাউন করে নাও, পরীক্ষায় কমন পেয়েই যাবে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন বাছাই করে, এমন না যে যা তা কারেন্ট অ্যাফেয়ার্স তুলে আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলোই কিন্তু এখানে পাবে। বর্তমান SBI এর চেয়ারম্যান কে? অপশন দেখো, বিজয় কুমার সিং, শ্রীকান্ত রাও, দীনেশ কুমার খাড়া, অশ্বিনী কুমার তেওয়ারি। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে দীনেশ কুমার খাড়া। পরের প্রশ্ন, ভারতের সেনাবাহিনীর প্রধান কে? MV সুচিন্দ্রা কুমার, মনোজ পান্ডে, মহারাজ রাজেন্দ্র জাদেজা, মনোজ মুকুন্দ। ভারতীয় সেনাবাহিনীর প্রধান কে? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে মনোজ পান্ডে। পরের প্রশ্ন, ইসরোর চেয়ারম্যান কে? এবছরের জন্য খুব গুরুত্ব প্রশ্ন, এখন যা যা পরীক্ষা হবে, কারণ রিসেন্ট কিন্তু চন্দ্রযান 3 অভিযানটা হয়েছে। তাহলে ইসরোর চেয়ারম্যান কে? অপশন দেখো, S সোমনাথ, ডক্টর প্রশান্ত কুমার, সোমনাথ রাও, রাজেন্দ্র সিং। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কিন্তু S সোমনাথ। ঠিক আছে, পরের প্রশ্ন, চন্দ্রযান 3 কবে লঞ্চ হয়েছে? রিসেন্ট ঘটনা, তাও অনেকে ডেটটা গুলিয়ে যায়, ওই জন্যই আমি দিয়েছি প্রশ্নটা। চন্দ্রযান 3 কবে লঞ্চ হয়েছে? কারণ প্রথম তো সবারই মনে থাকে। অপশন দেখো, 14 জুন 2023, 18 জুলাই 2023, 14 জুলাই 2023, 15 জুন 2023। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 14 জুলাই 2023। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন বাসিন্দা মেডিসিন বিভাগে 2023 পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন? পশ্চিমবঙ্গের মধ্যে কে? অপশন দেখো, শ্রী তারকনাথ দত্ত, শ্রী দীপক ভৌমিক, শ্রী দিলীপ মহালানবিশ, শ্রী অরুণাভ চক্রবর্তী। তো সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে শ্রী দিলীপ মহালানবিশ। তো আজকের মতো এই 30টা প্রশ্ন এখানে। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তোমাদের প্র্যাকটিস সেট কিন্তু কন্টিনিউ চলবে, তো প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট ডাউন করে একদম তৈরি করে নাও, পরীক্ষায় কিন্তু হাই স্কোর করার জন্য। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।